আরএসএস কি বিজেপিকে নিজের ইশারায় চালায়? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরএসএস কেন উঠে পড়ে লেগেছিল? আরএসএস বারবার বিজেপির প্রধানমন্ত্রীদের বিরুদ্ধেই বা কেন যায়? আরএসএস কি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করে? বিজেপির সাথে আরএসএস এর যোগসূত্র কি ভারতীয় গণতন্ত্রকে প্রভাবিত করছে? বিজেপির সাথে আরএসএস এর নাম বারবার কেন জড়িয়ে যায়? নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি দেশের দুটি সবচেয়ে প্রভাবশালী সংগঠনের মধ্যে সম্পর্ককে নিয়ে, বিজেপি এবং আরএসএস এর। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে কি সম্পর্ক রয়েছে? কেন প্রায়শই বিজেপির নেতাদের আরএসএস এর সাথে যুক্ত দেখা যায়? আরএসএস কি বিজেপিকে নিয়ন্ত্রণ করে? আজকের এই ভিডিওটিতে আমরা এই সব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং বুঝতে চেষ্টা করব বিজেপি ও আরএসএস এর ইতিহাস, আদর্শ এবং এই দুটি সংগঠনের মধ্যেকার আসল সম্পর্কটি কি। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন প্রথমে আরএসএস এর সম্পর্কে কথা বলি। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটির প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে, আর এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেগডেবার। এর শাখা সারা দেশে ছড়িয়ে আছে, যেখানে যুবকদের শারীরিক প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। এটি একটি সাংস্কৃতিক ও জাতীয়তাবাদী সংগঠন যা হিন্দু সমাজকে সংগঠিত করতে এবং দেশপ্রেমের ভাবনা জাগ্রত করতে কাজ করে। আরএসএস এর মূল উদ্দেশ্য হলো হিন্দু রাষ্ট্রের ধারণাকে শক্তিশালী করা। মজার বিষয় হলো আরএসএস এর কোনো সরাসরি রাজনৈতিক ভূমিকা নেই, কিন্তু এর সাথে যুক্ত অনেকেই অবশ্যই রাজনীতিতে প্রবেশ করেছে। চলুন এখন কথা বলি বিজেপিকে নিয়ে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বা ভাজপা প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে, কিন্তু এর শিকড় যুক্ত রয়েছে জনসংঘের সাথে, যা 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করেছিলেন। চলুন বন্ধুরা, আজ আমরা ভারতের রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে একটু কথা বলি। এই অধ্যায় ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পর্যন্ত যাত্রার। এটি হলো আদর্শ, সংগ্রাম ও পরিবর্তনের গল্প। তাহলে চলুন শুরু করা যাক 1951 সাল থেকে, যখন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল ভারতের জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি কংগ্রেসের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক বিকল্প হিসাবে গড়ে ওঠে। জনসংঘ কাশ্মীর নীতি, হিন্দু ও স্বদেশীবাদকে আদর্শ হিসাবে গ্রহণ করে। 1975 সালে জরুরি অবস্থা জারি করা হয়। এর বিরোধিতা করতে বিভিন্ন বিরোধী দল একত্রিত হয়, যার মধ্যে জনসংঘ ছিল। 1977 সালে জনতা পার্টি গঠিত হয়, যা কংগ্রেসকে পরাজিত করে প্রথমবার অকংগ্রেসী সরকার দেশে প্রতিষ্ঠা করেন। জনসংঘের অনেক নেতা জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন এবং শীঘ্রই আদর্শগত পার্থক্য প্রকাশ পেতে শুরু করে, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সাথে ওনাদের সম্পর্ক নিয়ে। জনতা পার্টিতে আরএসএস নিয়ে যে বিতর্ক তৈরি হয়, তা এর বিভাজনের একটি প্রধান কারণ ছিল। এই বিতর্কের শিকড় ছিল আদর্শগত বিভেদ এবং দলের আভ্যন্তরীণ রাজনীতিতে। আসুন এটি বিস্তারিতভাবে একটু আলোচনা করি। 1975 থেকে 77 সালের জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো একত্রিত হয়ে লড়াই করেছিল। 1977 সালে যখন জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন ভারতীয় লোকদল, কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের বিভক্তির পর গঠিত একটি গোষ্ঠীগত দল এবং জনসংঘ আর সমাজতান্ত্রিক ধারার নেতারা একত্রিত হয়ে জনতা পার্টি গঠন করে। এই জোট 1977 সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে এবং মোরারজি দেশাই দেশের প্রধানমন্ত্রী হন। 1978 সাল থেকে আরএসএসকে নিয়ে মতবিরোধ শুরু হয়ে যায়। জনতা পার্টিতে যোগ দেওয়া জনসংঘের নেতারা যারা আরএসএস এর সাথে যুক্ত ছিলেন, যেমন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী ও নানাজি দেশমুখ, তারা সরকারে বড় ভূমিকা পালন করেন। জনতা পার্টির সমাজতান্ত্রিক ও গান্ধীবাদী ধারার নেতারা রাজনারায়ণ, চন্দ্রশেখর ও জগজীবন রাম এটা মেনে নিতে পারেনি যে সরকারের ভেতরে থাকা জনসংঘের নেতাদের আরএসএস এর মতো একটি সংস্থার সাথে সম্পর্ক বজায় থাকুক। তারা যুক্তি দিয়েছিলেন যে আরএসএস একটি সাংস্কৃতিক সংগঠন নয়, বরং একটি রাজনৈতিক আদর্শের অংশ এবং এটি সরকারের নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে। এই কারণে জনতা পার্টিতে গভীর বিভাজন দেখা দিতে শুরু করে। সমাজতান্ত্রিক ধারার নেতারা দাবি করেন যে জনসংঘের সাথে যুক্ত নেতারা হয় জনতা পার্টিতে থাকুক অথবা আরএসএস এর সাথে তাদের সম্পর্কটিকে ছিন্ন করুক। অন্যদিকে জনসংঘের নেতারা বলেন যে আরএসএস তাদের সাংস্কৃতিক শিকড় এবং তারা এটি ত্যাগ করতে পারবেন না। এই ইস্যুতে জনতা পার্টি দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। এক পক্ষ মোরারজি দেশাই, বাজপেয়ী, আদবাণী ও জনসংঘের সমর্থকরা, তো দ্বিতীয় পক্ষ চন্দ্রশেখর, রাজনারায়ণ ও সমাজবাদী গোষ্ঠীর লোকেরা। যখন বিবাদ বৃদ্ধি পায়, তখন সমর্থন কমে যাওয়ায় মোরারজি দেশাইকে পদত্যাগ করতে হয়। এরপর চৌধুরী চরণ সিং প্রধানমন্ত্রী হন, কিন্তু ওনার সময়কালও খুব বেশি দিন ছিল না এবং জনতা পার্টি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। জনতা পার্টি ভেঙে যাওয়ার পর জনসংঘের নেতারা তাদের আলাদা দল গঠনের সিদ্ধান্ত নেন। 1980 সালে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী ও অন্যান্য জনসংঘের নেতারা ভারতীয় জনতা পার্টি বা আজকের বিজেপির প্রতিষ্ঠা করেন।
এই নতুন দলটি আরএসএস এর সাথে তাদের সম্পর্ক বজায় রাখে এবং 1980 এর পর হিন্দুত্বের রাজনীতিকে দলের প্রধান এজেন্ডা হিসাবে এগিয়ে নিয়ে যায়। 6 এপ্রিল 1980 সালে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়। অটল বিহারী বাজপেয়ী এর প্রথম সভাপতি হন। ভারতীয় জনতা পার্টি গান্ধীবাদী সমাজতন্ত্র গ্রহণের কথা বলেছিল, কিন্তু 1989 সালের পর এটি রাম মন্দির আন্দোলন এবং হিন্দুত্বের ইস্যুতে সামনে আসতে শুরু করে। এইভাবে আরএসএস এবং বিজেপির নাম একসাথে যুক্ত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আরএসএস এবং বিজেপি এর সম্পর্ক কিভাবে কাজ করে? আরএসএস নিজে কোনো রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু এটি বিজেপিকে আদর্শগত নির্দেশনা দেয়। আরএসএস এর সাথে যুক্ত বিভিন্ন সংগঠন যেমন বিএচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি মানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বজরং দল বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। বিজেপির অনেক শীর্ষ নেতা আরএসএস এর সাথে যুক্ত ছিল। অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী সংঘের পটভূমি থেকেই রাজনীতিতে প্রবেশ করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আরএসএস এরই প্রচারক ছিলেন। তাহলে কি বিজেপি ও আরএসএস একই সংগঠন? এর উত্তর হলো না। তবে আরএসএস বিজেপিকে আদর্শগত সমর্থন অবশ্যই দেয় এবং বিজেপির অনেক নেতা আরএসএস এর পটভূমি থেকেও আসেন। আরএসএস ও বিজেপির সম্পর্ক গুরু ও শিষ্যের মতো। একটি সংগঠন আদর্শ প্রস্তুত করে, তো অন্যটি রাজনীতির মাধ্যমে তা বাস্তবায়ন করে। উভয় সংগঠন হিন্দুত্ব, জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক পুনর্জাগরণে বিশ্বাস করে। যদি সংগঠনগত সহযোগিতার কথা বলি, তাহলে নির্বাচনের সময় আরএসএস এর কর্মীরা বিজেপিকে গ্রাউন্ড লেভেলে সমর্থন দেয়। সংঘ পরিবার যেমন ভিএইচপি, এবিভিপি ও বিজেপির মতো আরএসএস সম্পর্কিত সংগঠনগুলি একসাথে মিলে কাজ করে। 2014 ও 2019 সালের নির্বাচনে আরএসএস এর লক্ষ লক্ষ কর্মী বিজেপির জয় নিশ্চিত করতে সাহায্য করেছিল। এটা সত্য বন্ধুরা যে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু তা সত্ত্বেও অনেক সময় উভয়ের মধ্যে আদর্শ, নীতি এবং নেতৃত্ব নিয়ে বিরোধিতা হতেও দেখা যায়। আরএসএসকে বিজেপির পথ প্রদর্শক সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, তবে অনেক সময় আরএসএসকে বিজেপি সরকারের সমালোচনা করতেও দেখা গেছে। চলুন কিছু উদাহরণের মাধ্যমে এই প্রসঙ্গে আলোচনা করা যাক। 2004 সালে অটল বিহারী বাজপেয়ী ও আরএসএস এর মতবিরোধ। বিষয় ছিল জোট রাজনীতি বনাম হিন্দুত্ব। 1998 থেকে 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির সরকার ছিল। বাজপেয়ী জোট রাজনীতিকে মানে এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে অগ্রাধিকার দিয়েছিলেন, যার ফলে বিজেপিকে হিন্দুত্বের বদলে উন্নয়ন ও উদারপন্থী রাজনীতির দিকে মনোযোগ দিতে হয়েছিল। আরএসএস চাইতো যে বিজেপি হিন্দুত্বের ইস্যুগুলো যেমন রাম মন্দির, ধারা 370 ও সমান নাগরিক সংহিতা এই বিষয়গুলোর উপর কঠোর পদক্ষেপ নিক, কিন্তু অটল বিহারী বাজপেয়ী জোট সরকারের দায়িত্ব পালনের কারণে এই ইস্যুগুলি এড়িয়ে যেতে থাকেন। এর ফলাফল 2004 সালে যখন বিজেপি নির্বাচন হারলো, তখন আরএসএস পার্টি নেতৃত্বের কঠোর সমালোচনা করেন এবং বলেন যে বিজেপির উচিত তাদের মূল আদর্শে ফিরে আসা। 2009 সালে আদবানি ও সংঘর্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বিষয় ছিল জিন্না বিতর্ক ও বিজেপির পরাজয়। 2005 সালে লালকৃষ্ণ আডবাণী পাকিস্তান সফরে যান। সেখানে গিয়ে তিনি মোহাম্মদ আলী জিন্নাকে ধর্মনিরপেক্ষ বলে উল্লেখ করেন, যাতে সংঘ পরিবার ক্ষুব্ধ হয়ে যায়। আর এমনটি হওয়া স্বাভাবিক। আরএসএস এর আদর্শে জিন্নাকে ভারতের বিভাজনের জন্য দায়ী মনে করা হয়, তাই এই বক্তব্য বিতর্কের সৃষ্টি করে। 2009 সালের নির্বাচনে বিজেপির পরাজয়ের পর আরএসএস আদবানির নেতৃত্বের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং তাকে পদত্যাগের জন্য চাপ দেয়। 2013 ও 14 সালে নরেন্দ্র মোদীকে নিয়ে মতভেদ। ইস্যু ছিল সংঘের নিয়ন্ত্রণ বনাম মোদীর স্বাধীনতা। 2013 সালে বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করলেও সংঘের ভেতরে কিছু মানুষ বা কিছু নেতা এই সিদ্ধান্তে খুশি ছিলেন না। মোদী একজন স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী নেতা, অন্যদিকে সংঘ চাইছিল সংগঠনের নিয়ন্ত্রণ বজায় রাখতে। মোদীর কাজের ধরন সংঘের ঐতিহ্যবাদী পদ্ধতি থেকে একটু আলাদা। তিনি ব্যক্তিগত নেতৃত্বের উপর জোর দেন, অন্যদিকে সংঘ সংগঠিত নেতৃত্বকেই প্রাধান্য দেয়। তবে 2014 সালে বিজেপির ঐতিহাসিক জয়ের পর থেকে সংঘ মোদীকে পূর্ণ সমর্থন দেওয়া শুরু করে। 2019-এর পর বিজেপি সরকারের প্রতি সংঘের অসন্তোষ। বিষয় ছিল অর্থনৈতিক নীতি ও সংগঠনের অবহেলা। আরএসএস এর সঙ্গে যুক্ত সংগঠনগুলি যেমন স্বদেশী জাগরণ মঞ্চ এবং ভারতীয় মজদুর সংঘ মোদী সরকারের অর্থনৈতিক নীতি যেমন নোটবন্দি, কৃষি আইন, অর্থনৈতিক সংস্কার এই বিষয়গুলিকে নিয়ে তুমুল বিরোধিতা করেছে। সংঘের ধারণা বিজেপি এখন মূল আদর্শ অর্থাৎ হিন্দুত্ব ও স্বদেশী থেকে সরে গিয়ে কেবল ক্ষমতার রাজনীতি করছে। বিজেপি সরকারে আরএসএস এর একাধিক নেতা ও চিন্তাবিদদের উপেক্ষা করা হয়েছে, যার ফলে সংঘের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে। 2013-14 সালে সংঘ ও বিজেপির মধ্যে নতুন মতবিরোধ। বিষয় ছিল 2014 সালের নির্বাচন ও হিন্দুত্বের অগ্রাধিকার। আরএসএস প্রধান মোহন ভাগবত কিছুদিন আগে বলেছিলেন যে হিন্দু মুসলিম বিবাদ শেষ হওয়া উচিত। অন্যদিকে বিজেপির রাজনীতি এখনও বিভাজন কেন্দ্রিক। 2024 সালের নির্বাচনের আগে সংঘ চেয়েছিল যে বিজেপি গৌরবশালী ভারত, সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং সামাজিক সম্প্রীতির উপর জোর দিক, কিন্তু বিজেপির কৌশল ছিল জাতিগত ও ধর্মীয় বিভাজনের মতো বিষয়গুলোর আশেপাশে ঘোরা। বন্ধুরা, ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে রয়েছে। কেউ কেউ এটিকে জাতীয়তাবাদের ভিত্তি হিসাবে বিবেচনা করেন, আবার কেউ কেউ একে ভারতীয় গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার জন্য হুমকি বলে উল্লেখ করেন। আসলে বিজেপি ও আরএসএস এর মধ্যে সম্পর্ক কি
এবং এ সম্পর্কে উত্থাপিত সমালোচনার বাস্তবতা কি, আসুন এ বিষয়ে আলোচনা করা যাক। কিছু বিরোধী নেতা বলেন যে আরএসএস একটি গোপন এজেন্ডা নিয়ে কাজ করে। এই সংগঠন নিজেকে ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে বলে মনে করেন এবং বিজেপিকে তাদের ইশারায় চালায়। বিরোধী দলের অভিযোগ, বিজেপি সরকার আরএসএস এর আদর্শকে বলপূর্বক চাপিয়ে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এটা কি সত্যি? বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে তারা ধর্মনিরপেক্ষতার বদলে হিন্দুত্বের রাজনীতিকে প্রমোট করে। আসলে কি বিজেপি এর আরএসএস এর সাথে যুক্ত থাকা ভারতীয় গণতন্ত্রকে প্রভাবিত করে? সমালোচকদের মতে বিজেপি আরএসএস এর প্রভাবে কাজ করে এবং তাদের আদর্শকে সরকারি নীতিতে প্রয়োগের চেষ্টা করে। এর ফলে দলটির স্বাধীনতাকে নিয়ে বারবার প্রশ্ন উঠে থাকে। কেউ কেউ মনে করেন আরএসএস এর আদর্শ হিন্দুত্ব ভিত্তিক এবং বিজেপি শাসনে এই আদর্শ যথারীতি প্রতিফলিত হয়। অনেকের মতে এতে সংখ্যালঘুদের উপেক্ষার আশঙ্কা তৈরি হয়। বিরোধী দলগুলোর অভিযোগ যে আরএসএস, যা কোনো নির্বাচিত সংস্থা নয়, বিজেপি সরকারের নীতি নির্ধারণ মানে ডিসিশন মেকিংয়ে প্রভাব ফেলে। সমালোচকরা আরও মনে করেন আরএসএস এর হিন্দু রাষ্ট্র এর ধারণা ভারতের সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী, কারণ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের উপর প্রতিষ্ঠিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আরএসএস কি বিজেপিকে চালায়? এই প্রশ্নটি রাজনৈতিক ও আদর্শগতভাবে ব্যাপক আলোচনার বিষয়। আরএসএস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি, এর মধ্যে সম্পর্ক অত্যন্ত পুরনো এবং জটিল। কিন্তু এটা বলা যে আরএসএস সম্পূর্ণভাবে বিজেপিকে চালায় একটি জটিল বিষয়। চলুন জানি আরএসএস এর বিজেপিতে প্রভাব কিভাবে পড়ে। আরএসএস এর লক্ষাধিক কর্মী বিজেপির জন্য নির্বাচনে প্রচার ও সংগঠনমূলক কাজ করে। স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক থাকার কারণে এটি বিজেপিকে অন্যান্য দলের তুলনায় বেশি শক্তিও প্রদান করে। বিজেপির অনেক শীর্ষ নেতা সংঘের সাথে সরাসরি যুক্ত রয়েছে, যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি প্রমুখ। এতে করে সংঘের প্রভাব স্বাভাবিকভাবেই পার্টিতে বৃদ্ধি পায়। কিন্তু যদি কথা বলি যে আরএসএস সরাসরি বিজেপিকে নিয়ন্ত্রণ করে কি না, তাহলে এর উত্তর হলো না। আরএসএস সরাসরি বিজেপি চালায় না, তবে এর বড় প্রভাব অবশ্যই রয়েছে। আরএসএস ও বিজেপির মধ্যে অনেক সময় মত পার্থক্য হয়, যা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া বা অটোনমি সম্পর্কে কথা বললে 2014 ও 2019 সালের নির্বাচনের মোদিজির কৌশল সম্পূর্ণভাবে বিজেপির দল দ্বারাই তৈরি করা হয়েছিল। অর্থনৈতিক নীতিগুলো যেমন জিএসটি, নোটবন্দি আরএসএস এর বদলে বিজেপি সরকারের দ্বারা নেওয়া হয়েছিল। রাম মন্দির ইস্যুতে আরএসএস চাপ সৃষ্টি করেছিল ঠিকই, কিন্তু আইনি ও রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপিরই নেওয়া। আরএসএস ও বিজেপির সম্পর্ক গুরু শিষ্যের মতো। বিজেপি ক্ষমতায় থাকে, কিন্তু আরএসএস তার আদর্শের মূল ভিত্তি। তবে এটা ঠিক, বিজেপি সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেয়, কিন্তু এটাও ঠিক সংঘের চিন্তাধারা সম্পূর্ণভাবে উপেক্ষাও করতে পারে না বিজেপি। বন্ধুরা, আপনাদের মতে কি আরএসএস এর বিজেপি এর উপর বেশি প্রভাব আছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশ ও খুশি থাকবে। জয় হিন্দ।